হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম আমার ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমি কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার। দুটো সফটওয়্যার দিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, একটা হচ্ছে ফটোশপ। দুটো দিয়ে আমরা প্রো লেভেলেরগুলো কাজ করে থাকি, যা আমরা ভালো ভালো ডিজাইন করতে থাকি, থাম্বনেল, লোগো, ব্রোশিওর, তারপর ব্যানার, লেভেল ডিজাইন, প্যাকেজিং, এভরিথিং, যে কোনো কাজ আমরা এই দুই সফটওয়্যার দিয়ে করে থাকি। তো আমি আপনাদেরকে আগের 5টা ভিডিওতে আমি যে টুলবারগুলো ছিল সব টুলবারগুলো দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমার কথা ছিল আমি মেনু বারগুলো দেখিয়ে দিব। আচ্ছা, তো চলেন শুরু করি। শুরু করে এই যে এটা দেখতে পাচ্ছেন ফাইল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল মেনু বারের যে আইকনটা, এটা হচ্ছে ফাইল। তো চলেন দেখেন, ফাইলের ভিতরে আছে দেখেন নিউ হচ্ছে নিউ টিপ দিবেন। নিউ শব্দের উপর দেখেন নতুন ডকুমেন্টের আইকনগুলো এসে পড়ছে, নতুন ডকুমেন্টের যত ডিটেলস আছে সব এসে পড়ছে। এখানে যদি আপনি চান আপনার নামও লিখতে পারবেন, যেরকম আমি লিখলাম ইমরান। তো আপনারা এভাবে লিখলে দেখেন এভাবে পিক্সেল, পয়েন্ট, পিচ, ইঞ্চি, মিলিমিটার্স, সেন্টিমিটার্স, পিক্সেল এবং হোয়াইট, হাইট, ব্লিড নিতে পারবেন। তারপরে দেখেন অ্যাডভান্সে যাবেন, কালার মোড নিতে পারবেন, সিএমওয়াইকে, প্রিন্ট রেডির জন্য সিএমওয়াইকে, এবং যেটা আমাদের এই সোশ্যাল মিডিয়াতে থাকে এবং যেটা প্রিন্ট হয় না ওয়েবে থাকে, এটা শুধু RGB। আচ্ছা, তারপর হাই আছে 300 ppi রেজুলেশন। নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইল থেকে নিউ যাওয়ার পরে এভাবে নেবেন আর কি, বুঝছেন না? তো চলেন আবার দেখিয়ে দিই। এটা হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেট, শিফট কন্ট্রোল এন। নিউ ফ্রম টেমপ্লেট আপনি যদি চান এখান থেকে আপনি এটা নিতে পারবেন। এই যে নিউ ফ্রম টেমপ্লেট, আপনি কী নিতে চান? ব্যানার, অ্যাডস, এই যে এগুলো নিউ ফ্রম টেমপ্লেট। তো আমাদের এটা প্রয়োজন নাই, আমরা যেটা দেখতেছি আমরা এটা দেখতেছি নাকি। তারপর হচ্ছে ওপেন। আপনি দেখেন এই ডকুমেন্টসের ভিতরে যদি নতুন একটা ছবি আনতে চান, তো দেখেন মানে আপনার মেমোরি থেকে কোনো একটা আইকন এখানে আনতে চান, তো আপনাকে কি করতে হবে? আপনাকে আবার আপনি যেহেতু নতুন, আপনি তো জানেন না, তো আপনি দেখেন কীভাবে আনবেন। ওপেনে টিপ দেবেন, ওপেনে টিপ দেওয়ার পর আপনি কোথায় আপনার ছবিটা রাখছেন, যে এখানে রাখছেন, দেখেন আমি ঢুকি, এখানে ঢুকলাম আমি, দেখতে পাচ্ছেন, দেখেন আমার ছবিটা এসে পড়েছে। দেখেন আমি আমার ছবিটা ছোটো করে নিলাম এবং সাইজ করে নিলাম, দেখেন আমার ছবি এটা। তো এটা হচ্ছে আপনার কোনো ছবি অথবা আপনার কাজের যেই স্যাম্পলটা, এটা আনার জন্য আপনাকে ফাইল থেকে ওপেনে যেতে হবে, ওপেন থেকে নিয়ে আসতে হবে। এবং এটা হচ্ছে তারপরটা দেখেন, তারপরটা হচ্ছে ওপেন রিসেন্ট ফাইল হচ্ছে আপনার আগে মানে পূর্ববর্তী যেই বাকি কাজগুলো আপনি করে কেটে দিয়েছিলেন, এই কাজগুলো এখানে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে রিসেন্ট ফাইল। তো আমি রিসেন্ট ফাইল আপনাকে দেখাবো না, আপনি শুধু এগুলো বলে দিলাম, আপনি দেখে নেবেন, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ব্রাউজ ইন ব্রিজ, এটা হচ্ছে এখানে টিপ দিলে আপনাকে আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা প্রো ভার্সন যাদের, ওদের লেভেলে কাজ করে আর কি। আমারটা 2020 সালের সফটওয়্যার, তো আমার এখানে কাজ করে না। তারপরটা হচ্ছে Ctrl+W, শর্টকাট হচ্ছে Ctrl+W, ক্লোজের চাপ দিবেন, দেখেন এটা ক্লোজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখাচ্ছে আমি সেভ করবো না, আমি সেভ করবো না। তারপর তারপর হচ্ছে সেভে চাপ দিবেন। দেন সেভে চাপ দিলে আপনি কোথায় সেভ করবেন? ইলাস্ট্রেটর, PDF, EPS, AIT, SVG, আপনি যেখানেই সেভ করেন এখানে রেখে দিবেন। তারপর সেভ এস কপি, সেভের মতনই, সেভে কপি, এজের মতনই, সেভে কপি, এগুলো সব একের মতন। সেভ এস টেমপ্লেট, দেখেন সবগুলো একরকমই। তারপর হচ্ছে রিভার্ট, F12, রিভার্টটা দেখেন, রিভার্টটা এই যে আমার প্রথমে যে আমার ছবিটা আমি ফাইল থেকে নিয়ে আসছিলাম, যেরকম ছিল আবার সেরকম হয়ে গেছে। এটা হচ্ছে
রিভার্ট, এটাকে বলে রিভার্ট। তো এটা আমাদের প্রয়োজন নয়, এটা একটু স্যাম্পল হিসেবে আপনাকে আমি দেখিয়ে দিলাম, আপনারা দেখে বুঝে নেবেন, এটা আমার কোনো প্রয়োজন নাই। আমি আবার আমার ছবিটা আগের মতো করে নিই। দেখতে পাচ্ছেন আমি করে নিলাম Ctrl 0 দিয়ে, আমি আমার ডিসপ্লেটা আমার পুরো ডিসপ্লেটা নিয়ে নিলাম, সামনাসামনি নিয়ে নিলাম Ctrl 0 টিপ দিয়ে। তারপর আপনি দেখবেন হচ্ছে সার্চ অ্যাডোবি স্টক, এটা হচ্ছে অ্যাডোবি স্টকের একটা ওয়েবসাইট। এটার মধ্যে চাপ দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, এটার মধ্যে চাপ দিলে অ্যাডোবি স্টকে নিয়ে যাবে, অ্যাডোবি স্টকে নিয়ে নেবে। এটা হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট, এটার মধ্যে কোনো প্রয়োজন নাই। তো আমাদের প্রয়োজন হচ্ছে প্লেসটা দেখেন Shift Ctrl P শর্টকাট, প্লেসে শর্টকাট হচ্ছে Shift Ctrl P। আমরা যদি মনে করেন আমাদের ফাইল থেকে অন্য একটা ইমেজ আনতে চাই, অথবা আমার কাজে যে কোনো একটা ফাইল আনতে চাই, তো আমাকে প্লেসে যেতে হবে। যেরকম আমি ওপেনে গেছিলাম, ওটাতে নতুন নিউ ডকুমেন্ট বানিয়ে তৈরি করে আর কি। আর এটা হচ্ছে শুধু আপনার এই ডকুমেন্টের ভিতরে আপনি আরেকটা ইমেজ আনতে পারবেন। দেখেন আমি কিভাবে আনি। আপনি যদি শর্টকাট আনতে চান তাহলে আপনাকে Shift Ctrl P চাপ দিতে হবে। দেখেন আমি প্লেসে চাপ দিলাম, এখন এটা এসে পড়লো, এখন এটা চাপ দিলাম, আবার এটা আসলো, দেখতে পাচ্ছেন, আবার এটা আসলো। এটা হচ্ছে প্লেসের কাজ এবং Shift Ctrl P এর কাজ। তারপর আপনি চলে যাবেন, দেখতে পাচ্ছেন আমার কাজটা বুঝতে পারছেন নি? আমার কাজকে আমার ভিডিও দেখে আপনার কেমন লাগে আপনি কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। চলে শুরু করে আবার যান, আবার এই যে এখন আপনি আপনার নিউ থেকে প্লেস পর্যন্ত আপনাকে আমি দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কাজ। তারপর হচ্ছে এক্সপোর্ট হচ্ছে আপনার কাজের যে সেভ করবেন, আপনার এই ইমেজটা সেভ করবেন। সেভ করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ অথবা সেভ ফর ওয়েব লেগেসি। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপোর্ট ফর স্ক্রিন হচ্ছে পুরোটা স্ক্রিন নিব, এটা হচ্ছে পুরোটা স্ক্রিন। তো আমার পুরোটা স্ক্রিন নেওয়ার কোনো দরকার নাই, আমি নিব কি শুধু ইমেজগুলো। এক্সপোর্ট অ্যাজ, দেখতে পাচ্ছেন, আমি যদি চাই এখানে সেভ করার জন্য, এখানে আমি 5 দিয়ে সেভ করলাম, জেপিজি জায়গাত আমি পিএনজি দিয়ে দিই, জেপিজি দিই, এটা যেহেতু ইমেজের ক্ষেত্রে জেপিজি ভালো। ও, এটা আমার আগে সেভ করা আছে তাই এটা এরকম দেখাচ্ছে, তো এটা আমার সেভ করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে প্যাকেজের শর্টকাট হচ্ছে Alt+Shift+Ctrl+P। প্যাকেজ চাপ দিবেন, দেখেন ডকুমেন্ট ওয়াজ বি সেভ বিফোর কন্টিনিউ। দেখেন এটা হচ্ছে আপনাকে আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভিতরে দিস পিসির ভিতরে সেভ করতে পারবেন। এটা হচ্ছে প্যাকেজ, এটা দিয়ে আপনি সেভ করতে পারবেন। এটা একটা সেভের মাধ্যম, আপনার সফটওয়্যারে সেভ করতে পারবেন। এটা হচ্ছে স্ক্রিপ্ট হচ্ছে এক্সপোর্ট ডক্স এস ফ্ল্যাশ, এগুলো হচ্ছে ফ্ল্যাশ করা। তারপর হচ্ছে ইমেজ ট্র্যাকিং আপনি করতে পারবেন। তারপর হচ্ছে সেভ ডক্স এসভিজি, আপনি যদি চান এই ইমেজগুলো পিডিএফে করতে পারবেন এবং এসভিজি করতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে যেভাবে দিতে বলবে আপনি এখানে এসে এরকম করে ছবিটা সেভ করে আপনি দিতে পারবেন। তো তারপর হচ্ছে ওয়াদার স্ক্রিপ্ট হচ্ছে Ctrl+F12 শর্টকাট। ওয়াদার স্ক্রিপ্ট দেওয়ার পর আপনি আপনার ইমেজটা, আপনার কাজটা, আপনার ক্লায়েন্টের জন্য যে কাজটা করছেন এটা আপনি কোথায় রাখবেন, দিস পিসিতে নাকি আপনার এই যে রেমে, কোথায় রাখবেন এটা আপনার ইচ্ছা হয়। তারপর দেখেন ডকুমেন্ট সেটআপের শর্টকাট হচ্ছে Alt+Ctrl+P। আপনার একটা কাজ করবেন, আপনাদের যে শর্টকাটগুলো আছে এগুলো খাতায় লিখে রাখবেন এবং এই নামগুলো লিখে রাখবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন, যাতে আপনি শর্টকাটগুলো ইউজ করে আপনার কাজটাকে দ্রুত করতে পারেন, যা আপনার জন্য ভালো হবে আর কি। আমি এগুলো মুখস্থ করে রাখছি তাই আপনাকে বললাম আর কি, এগুলো মুখস্থ রাখা দরকার ভাই। এটা ফ্রিল্যান্সিং জগতে কাজ করার জন্য এবং গ্রাফিক্স ডিজাইনে কাজ করার জন্য, এই সফটওয়্যারে কাজ করতে হলে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করবেন ধীরে ধীরে এবং এটা দিয়ে চালু কাজ করে ফেলবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট সেটআপে যাওয়ার পর দেখেন
আপনি কি আপনার ডকুমেন্টটাকে আবার চেঞ্জ করতে চান? এটা ছিল পিক্সেল, আপনি কি চান ইঞ্চিতে নিতে, পিসে নিতে, পয়েন্টে নিতে, ইঞ্চিতে নিতে, মিলিমিটারে নিতে, সেন্টিমিটার নিতে, পিক্সেল নিতে? এটা মূলত হচ্ছে আপনার যে আর্টবোর্ডটা, এটা হচ্ছে সাদাটা হচ্ছে আর্টবোর্ড, আমরা বলি আর্টবোর্ড, গ্রাফিক্স ডিজাইনাররা বলে আর্টবোর্ড, সফটওয়্যার ইউজাররা বলে আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাকে আমরা বলি ইঞ্চি, পিক্সেল, পয়েন্ট, পিচ, মিলিমিটার, সেন্টিমিটারে কনভার্ট করতে পারবেন। আগে ছিল পিক্সেল, এখন আমি নিব ইঞ্চি। তারপর আপনি যদি চান ব্লিডও নিতে পারবেন, দেখেন ব্লিড নিলাম, দেখেন আমি এক ব্লিড নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এডিট আর্টবোর্ড, দেখেন আমার ব্লিডও হয়ে গেল। তারপর আপনি চাইলে এডিটও করতে পারবেন আর্টবোর্ড। আমার ইমেজগুলো আমি কেটে দিই, দেখেন এগুলো হচ্ছে ব্লিড হয়ে গেল, দেখতে পাচ্ছেন ব্লিড হয়ে গেল। তারপর হচ্ছে মিডিয়াম, লার্জ, স্মল। আপনি আপনার ফাইলটাকে কীরকম করবেন? মিডিয়াম হলে এরকম থাকবে, স্মল হলে এরকম থাকবে, আর লার্জ হলে আপনি যদি চান এখানে গ্রিড কালার দিতে পারবেন, লাইট, মিডিয়াম, ডার্ক, রেড, গ্রিন, অরেঞ্জ, ব্লু, পার্পল। মানে গ্রিড সাইজও দিতে পারবেন, স্মল, মিডিয়াম, লার্জ। তারপর হচ্ছে প্রেজেন্ট রেজুলেশন, কাস্টম হাই রেজুলেশন দিতে পারবেন, মিডিয়াম রেজুলেশন দিতে পারবেন এবং লো রেজুলেশন দিতে পারবেন, ফোর কমপ্লেক্স আর্ট দিতে পারবেন, হাই রেজুলেশনের কপি দিতে পারবেন। ক্লায়েন্ট আপনার কাছে বেশিরভাগ চাইবে হইলো হাই রেজুলেশন, মানে সেটা বুঝাচ্ছে কি, হাই রেজুলেশনটা হচ্ছে হাই রেজুলেশন দিয়ে কাজ করলে কাজটা আপনার এই যে আমরা বলি না ফেটে যাবে কম, আর কি ঝাপসা লাগবে কম, ক্লিন হবে কাজটা। তো ক্লায়েন্ট চাই হাই রেজুলেশন, আর হাই রেজুলেশনই সে পছন্দ করবে আর কি। তারপর দেখেন এটা হচ্ছে লাইন আউটপুট টেক্সট রেজুলেশন 300। আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাচ 300, এটা চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তো এটা আমাদের এখন প্রয়োজন নেই কমানো বাড়ানো। তারপর হচ্ছে ডকুমেন্ট কালার মোড, আপনি যদি চান এই আর্টবোর্ডে যতগুলো কাজ আছে আপনার সেভ করা ছিল হলো 8 GB কালার, আপনি যদি চান এটাকে CMYK কেও নিতে পারবেন। দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি যদি চান আবার কালার মোডে 8 GB নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কালার মোড। এই কালার মোডটা আপনার মাথায় থাকতে হবে, ক্লায়েন্ট কোন কালার চাই ওটা ক্লায়েন্টকে আরও জিজ্ঞেস করতে পারবে না, ক্লায়েন্ট কি কাজ করতে চাচ্ছে এবং সে কোথায় এটা বসাইবো, এটা কি ওয়েবসাইটে বসাইবো ডিজাইনটা নাকি আপনার তার বিজনেসের যেই ব্যানারগুলো আছে ওগুলো কি রাস্তায় লাগাইবো নাকি তার স্টোরের উপরে যে যে কি না বলে এগুলো শার্টের উপরে যে লাগা তার দোকানের উপরে লাগাবো ব্যানার হিসেবে, তাহলে আপনি CMYK দিবেন। আর যদি আপনার ওয়েবসাইটের ভিতরে ডিজাইনটা করতে হয় তাহলে RGB দিবেন আর কি, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে কালার মোড, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ফাইল ইনফরমেশন হচ্ছে এখানে চাপ দেওয়ার পর আপনার ফাইলের যত ইনফরমেশন আছে সব এখানে চলে আসবো। দেখেন ক্যামেরা ডাটা, অর্গানিক, IPIC, আপনি কোনটা ইউজ করেন, ফটোশপ, এই যে দেখেন র ডাটা, এটা হচ্ছে আমার ডাটা, দেখতে পাচ্ছেন কতগুলো কি। তো আমার এখানে কোনো প্রয়োজন নেই, এখানে আমার কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনি চলে যায় হচ্ছে প্রিন্ট, আপনি যদি চান আপনার যে কাজটা করছেন এই পুরো কাজটা আপনি প্রিন্ট করে ফেলবেন, ওই প্রিন্ট করার জন্য আপনাকে Ctrl+P শর্টকাট চাপ দিলেই আপনাকে ওই মোডে নিয়ে যাবে। তখন আপনার প্রিন্ট যে মেশিন, এই যে দেখেন ছবিটা এভাবে থাকবে। আপনি কোথায় বসাতে চান, এক সাইডে নাকি মাঝখানে, আপনার যেখানে খুশি সেখানে বসিয়ে দিবেন। আর আপনি তো যারা প্রিন্টে কাজ করে তারা তো চাই তাদের পেজ ঠিকঠাক বাঁচানোর জন্য আর কি, বুঝছেন না,
তো এটা সাইডে বসে দিলাম। তারপর হচ্ছে আপনি কী নেবেন, জেনারেল নেবেন, মার্ক অ্যান্ড ব্লিড এগুলোকে বাদ দিবেন। তারপর হচ্ছে আউটপুট, গ্রাফিক্স, কালার মোড, তারপর হচ্ছে অ্যাডভান্স, সামারি, আপনি কি দিয়ে এটা করবেন। তো আমি জেনারেল নিব। তারপর হচ্ছে কপি, কয় কপি করবেন, 1 কপি। রিভার্স অর্ডার চাপ দিবেন। আচ্ছা, মাইক্রোসফট প্রিন্ট অফ পিডিএফ, মাইক্রোসফট যে মেশিনটা আছে ওইটা নাম। আর হচ্ছে প্রিজেট ডিফল্ট, তার মানে বোঝা যাচ্ছে ডিফল্ট মানে নাই, কাস্টম দিবেন। তারপরে হচ্ছে ইগনোর আর্টবোর্ড, এই যে আপনার যে এই আর্টবোর্ডের যেই মার্জিনটা একবারে দেখেন এটা বাইরে ছিল, ওটাকে আমি ভিতরে নিয়ে আসলাম আর কি, বুঝতে পারছেন। তারপর হচ্ছে ডিফাইন্ডার বাই ড্রাইভার, আপনি যদি চান এটাকে স্টেটমেন্ট লিগ্যাল দিতে পারবেন, লিগ্যাল দিয়ে দেন। আচ্ছা লিগ্যাল না, সরি, স্টেটমেন্ট দিলে কী হয়, স্টেটমেন্ট দিয়ে দিও, A4 সাইজ, হ্যাঁ এরকম দিয়ে দিই। আপনি চাইলে আপনার পেজের সাইজও নিতে পারেন, আপনার তো সবসময় তো আমরা দেখি A4 সাইজই কাজ হয়, তো A4 সাইজে নিয়ে নিলাম। তারপর দেখেন এটা হচ্ছে প্রিন্ট লেয়ার হলো ভিজিবল ও প্রিন্টেবল লেয়ার্স। আচ্ছা, ভিজিবল লেয়ার্স, অল লেয়ার্স, আপনি চাইলে আপনার যেটা মন চাই দিতে পারেন, সব লেয়ার একবার প্রিন্ট করে নেবেন নাকি একটা করে করে নেবেন, এটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে এগুলো এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। আচ্ছা, ডো নট স্কেল, কাস্টম, কি হলো, আচ্ছা দেখতে পাচ্ছেন ছবিটা কোথায় আসছে, তো এই পেজটা 4 পিস হয়ে গেছে আর কি। দেখতে পাচ্ছেন ছবিটা আবার চলে আসছে। তো আপনি যদি চান এখানে আপনার মাইক্রোসফটটা সেট আপ করে নেবেন, আর নয়তো লাগাতে থাকলে তো লাগালে, হয়তো সেট আপ না দেয় তাহলে সেট আপ করে নেবেন। আচ্ছা, তারপর ডানে টিপ দিবেন, তারপর ডান অথবা না, সরি, আমরা যেহেতু প্রিন্ট করবো প্রিন্টের চাপ দেবো, আর যদি ওটা সেভ করে তোলো ডানে চাপ দেবো, পরে প্রিন্টে চাপ দেবো আর কি। তো আমি তো প্রিন্টও করবো না, সেভও করবো না, তো আমি ক্যান্সেল করে দিই। হ্যাঁ, তো দেখেন আপনারা এভাবে ফাইল মেনুগুলো কাজ করবেন। তারপর আমার কথা হচ্ছে, তারপরে হচ্ছে এক্সিট। তারা আপনি যদি একবারে এই ডকুমেন্টস থেকে, এই আর্টবোর্ড থেকে বাইরে চলে যেতে চান, তাহলে আপনাকে চাপ দিতে হবে কন্ট্রোল কিউ, কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল কিউ, এটা হচ্ছে এক্সিট শর্টকাট, এক্সিটে চাপ দিবেন। এই যে এক্সিট দেওয়ার পর আপনাকে দেখাচ্ছে সেভ চেঞ্জ টু দ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্ট 5 জেপিজি বিফোর কুইশন। এটা কি আপনি কি এটার এটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডকুমেন্টটা আপনি কি সেভ করতে চান অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই আর্টবোর্ডটা, আপনি বলবেন নো, আর যদি সেভ করতে চান তাহলে দেবেন ইয়েস। তো আমি নো দিলাম, তারপর এটা চলে গেলো, দেখতে পাচ্ছেন। তো এটা তো আমি চাই, তো এটা আমি কাজ করব, আপনাকে আমি দেখাই। তো তো আপনারাদেরকে ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য, এবং যারা এতক্ষণ আমার ভিডিওর মধ্যে সময় দেওয়া এবং অনেক কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা আমার সাথে থাকবেন ভাই, আমার ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আমি অনেক ভিডিও ছাড়বো শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে এবং ফটোশপ নিয়ে। আপনাদেরকে আমি প্রায় 1 মাসের ভিতরে এগুলো কমপ্লিট করে দিয়ে দিব, যারা আপনারা মনে করেন ভালোভাবে এটা শিখে এই ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, guru.com, 99 ডিজাইন, এগুলোর মধ্যে পিপল হাওয়ার ডিজাইনের, এগুলোর মধ্যে এখন করলে আপনারা ক্লায়েন্টের কাজ দিয়ে টাকা ডলার আর্নিং করতে পারেন। তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে বর্তমানে অনেকে বলে এআই হিসেবে হচ্ছে, তো গ্রাফিক ডিজাইনের মান কমে গেছে। তো এটা যারা বলে এটা মনে করেন তারা কোনো গ্রাফিক ডিজাইনার না, মূলত হচ্ছে এআই যেটা করে দিব তার থেকে ইউনিক ডিজাইন আপনি করতে পারবেন। আপনি যদি 2টা সফটওয়্যার ভালোভাবে শিখতে পারবেন আপনি করতে পারবেন, বুঝছেন। এআই আপনার মনের মাধুর্য মতো করে দিবে না,
এআই আপনার শর্টকাট একটা সিম্পল একটা ডিজাইন করে দিবে। এটার মধ্যে দেখবেন একটা গোলাকার, একটা ঝাপসা, একটা স্পষ্ট, এটা ক্লায়েন্ট ওরা পছন্দ করে না। আর ইউরোপিয়ান ক্লায়েন্টগুলো তারা চায় একেবারে স্বচ্ছ সচল ডিজাইন, তারা একবারে ক্লিয়ারলি ডিজাইন চায়, তারা এআই কে সাপোর্ট করে কম, তারা ডিজাইন জগতে এআই কে সাপোর্ট করে কম, বুঝছেন? আর আপনারা যারা ফ্রিল্যান্সিং করতেছেন গ্রাফিক ডিজাইন নিয়ে, তারা একটা কথা মনে রাখবেন, যদিও কাজ করেন বেলা কাজ করার সময় ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজ করবেন। কাজটা ভালোভাবে শিখতে পারলে আপনি প্রো লেভেলে একজন গ্রাফিক ডিজাইনার হবেন। আর প্রো লেভেলে গ্রাফিক ডিজাইনাররা ভালো ভালো কাজ করে এবং ভালো আর্নিং করতে পারে। তো আমার ভিডিও এতক্ষণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে আমার একটা চাওয়া, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো ছাড়া মাত্র আপনি দেখবেন, যাতে আপনি আরো ভালো কিছু শিখতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।